সুপ্রিয় শিক্ষার্থীগণ, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও শিক্ষামন্ত্রীর পরিকল্পনায় অনলাইন ক্লাসের এই আয়োজনে আমি আমি দেবাশিস কুমার মণ্ডল গড়িয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয় থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় ভূগোল দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আচ্ছা, এখানে আমাদের আলোচ্য বিষয় মানব ভূগোল নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা হবে ভূগোল কি, দ্বিতীয় নম্বরে আসবো মানব ভূগোল কাকে বলে এবং বিভিন্ন ভূগোলবিদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আলোচনা করি ভূগোল। ভূগোল কি? ভূ অর্থ পৃথিবী আর গোল অর্থ গোলাকার। সুতরাং যে পুস্তক পাঠ করলে গোলাকার পৃথিবীর সব কিছু সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি সেটাই হচ্ছে ভূগোল। অন্য কথায় পৃথিবীর পরিসরে স্থান ও কালের ভিত্তিতে মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে ভূগোল বলে। এখন আমরা বলবো মানব ভূগোল কি বা মানব ভূগোল কাকে বলে। মানুষকে নিয়ে সংক্ষিপ্ত অর্থে বলা হয় যে মানুষকে নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে মানবিক ভূগোল। অন্যথায় ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবনযাপন প্রণালী অর্থাৎ সামাজিক রীতিনীতিতে বা দৈনন্দিন জীবন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে মানব ভূগোল। এখন বিভিন্ন ভূগোলবিদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। মানব ভূগোলের জনক জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক র্যাটজেল। তিনি তার এক গ্রন্থে মানব ভূগোল বিকাশের বিশদ বর্ণনা দিয়েছেন। র্যাটজেলের এই বর্ণনা মতে মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ। মিস ইলেন সার্চিল স্যাম্পলের মতে পরিবর্তনশীল মানুষ ও ভূপৃষ্ঠের পরিবর্তনশীল সম্পর্ক নিয়ে মানবিক ভূগোল আলোচনা করে। ভিদাল ডি লাব্রাস এর মতে মানব ভূগোল এমন একটি নতুন ধারণা যা পৃথিবী ও মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এলসওয়ার্থ স্টানিংটেন মানব ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মানুষের কর্মকাণ্ড ও গুণাবলীর সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তা মানব ভূগোল। উপরোক্ত মনীষীদের সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে ভূগোলের যে শাখায় মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও অবস্থার সাথে তার পার্থিব পরিবেশের সম্পর্ক বিশদভাবে আলোচনা করে তাকেই মানব ভূগোল বলে। এখন আলোচনা করব মানব ভূগোলের ধারণা নিয়ে। মানব ভূগোলের ধারণা। মানব ভূগোল শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষ ও প্রাকৃতিক পরিবেশের সাথে তার সমন্বয় সাধনই হলো মানব ভূগোল। ভূবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানব ভূগোলের ধারণা সম্পর্কে আলোচনা করেছেন। আচ্ছা, এই আলোচনার যে ধাপগুলো ছিল: 1 নম্বর মানুষ ও পরিবেশের ধারণা, পরিসর ও স্থানের ধারণা, অবস্থানের ধারণা, স্থানিক বিন্যাসের ধারণা, অঞ্চলের ধারণা, কালের বা সময়ের ধারণা, দূরত্বের ধারণা এবং স্কেলের ধারণা। আচ্ছা, 1 নম্বর আলোচ্য বিষয় মানুষ ও পরিবেশের ধারণা কি? দেখো, ভূগোল শাস্ত্রের দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ ও পরিবেশ। তাই মানুষ ও পরিবেশের মধ্যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। সৃষ্টির শুরু থেকেই মানুষ পরিবেশের বিভিন্ন উপাদানকে বিভিন্নভাবে ব্যবহার করে প্রতিকূল অবস্থাকে নিয়ন্ত্রণে এনে
তার অস্তিত্বকে টিকিয়ে রেখে সভ্যতা সৃষ্টি করেছে। সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ তথা ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা ইত্যাদির সাথে মানুষের যেরকম সম্পর্ক রয়েছে, তেমনি অপ্রাকৃতিক পরিবেশে তথা সাংস্কৃতিক পরিবেশের সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবেশ বলতে আমাদের চারপাশের সামগ্রিক অবস্থাকে বোঝায়। ভূমিরূপ, জলবায়ু, আবহাওয়া, নদীনালা, গাছপালা, জীবজন্তু সব কিছু নিয়েই আমাদের ভৌগোলিক পরিবেশ। অন্যদিকে ঘর বাড়ি, সমাজ সংসার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকের চালচলন, আচার আচরণ, আইন কানুন প্রভৃতি সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত। সুতরাং মানুষের সব ধরনের কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়ে থাকে। এই চিন্তাধারা ভূগোলে পরিবেশবাদ নামে পরিচিত। মানবজাতীয় ইতিহাস, সংস্কৃতি, জীবনযাত্রার ধরন ও বিকাশের পর্যায় যখন পরিবেশের প্রাকৃতিক বিষয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ বলে। পরিবেশ আমাদের যেভাবে চালায় আমরা সেভাবে চলি, যেভাবে কাজ করতে বাধ্য করে আমরা সেভাবেই কাজ করি। পরিবেশের এরূপ নিয়ন্ত্রণকারী ভূমিকার জন্য এই মতবাদকে পরিবেশিক নিমিত্তবাদ বা পরিবেশিক নিমিত্তবাদ বলে। 2 নম্বর, পরিসর ও স্থানের ধারণা। মানব ভূগোল পরিসর বা স্থান সম্পর্কে ধারণা প্রদান করে। এ সম্পর্কে কার্ল ও শাওয়ার তাদের গ্রন্থে উল্লেখ করেন, যে কোনো এলাকার ভূদৃশ্যকে প্রাকৃতিক ভূদৃশ্য, সাংস্কৃতিক ভূদৃশ্য হিসেবে 2টি স্বতন্ত্র উপাদানে বিভক্ত করা সম্ভব। কোনো এলাকায় মানুষের বসতি স্থাপনের পূর্ব অবস্থান বা আদিম ভূদৃশ্যকে ওই এলাকার প্রাকৃতিক ভূদৃশ্য হিসেবে এবং মানুষ দ্বারা পরিবর্তিত ভূদৃশ্যকে সাংস্কৃতিক ভূদৃশ্য হিসেবে চিহ্নিত করা হয়। 3 নম্বর আসতেছে অবস্থানের ধারণা। মানব ভূগোলে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় মানব ভূগোল পাঠের মাধ্যমে। এখানে অবস্থান হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থাকে বোঝায়। আবার ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান বলতে সংশ্লিষ্ট স্থান, ঘটনা বা ক্রিয়া অবস্থিত তাকে বোঝায়। কোনো বস্তু বা ঘটনার নির্দিষ্ট অবস্থানের মাধ্যমে ভূপৃষ্ঠের অন্যান্য বিন্দুর সাথে তার দৈশিক সম্পর্ক জানা সম্ভব হয়। 4 নম্বর আছে স্তনিক বিন্যাসের ধারণা। মানব ভূগোলে স্থানিক বা দৈশিক বিন্যাস বা বন্টনের ধারণা গুরুত্ব অপরিসীম। এখানে দৈশিক বা স্থানিক শব্দটি দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন বিষয়ের অবস্থানের কথা বলা হয়েছে। স্থানিক বন্টনের ক্ষেত্রে এক জাতীয় বা এক ধরনের বস্তু বা বিষয়ের বন্টন দেখানো হয়। যেমন বাংলাদেশের জনসংখ্যা বন্টনের মানচিত্রে দেশের বিভিন্ন অংশের জনসংখ্যা দেখানো হয়, অর্থাৎ মানচিত্রের মাধ্যমে স্থানিক বন্টন দেখানো সম্ভব। একে আবার ভৌগোলিক বন্টনও বলা চলে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে অঞ্চলের ধারণা। আচ্ছা, সুচিন্তিত সীমানার মধ্যবর্তী এলাকায় যদি বিভিন্ন বৈশিষ্ট্যের সহমর্মিতা দেখা যায় তাহলে তাকে অঞ্চল বলা হয়। আবার এ ধরনের বাহ্যিক অঞ্চল ছাড়াও স্থানিক ক্রিয়া প্রতিক্রিয়ার নিবিড়তার ভিত্তিতেও ক্রিয়ামূলক অঞ্চল চিহ্নিত করা হয়। একটি অঞ্চলে মানুষ ও পরিবেশের যে সম্পর্ক যুগ যুগ ধরে গড়ে ওঠে এবং তার ফলে প্রাকৃতিক বিষয় ও মানবিক বৈশিষ্ট্যগুলো পরস্পরের সাথে এমনভাবে মিশে যায় যে তাদের এক আলাদা অস্তিত্ব বা সত্তা গড়ে ওঠে।
এসব অঞ্চলের ধারণার মধ্যে অন্তর্নিহিত রয়েছে জীব যেমন তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, মানুষও তেমনি একটি আঞ্চলিক বাস্তুতন্ত্রের সাথে একাধারে খাপ খাইয়ে নেয় এবং তার পরিবর্তন সাধন করে। তারপরে 4 নম্বর হচ্ছে সময় বা কালের ধারণা। মানব ভূগোলের বিভিন্ন বিষয় সমীক্ষার সময়ে কালের বা সময়ের ধারণা অতীব প্রয়োজন। কারণ এ ভূগোলের প্রতিটি বিষয় ও বস্তু কালের বা সময়ের সাথে পরিবর্তিত হয়। প্রতিটি স্থানের ভূদৃশ্য সময়ের সাথে বদলে এক নতুন রূপ বা আকার ধারণ করে, যেমন নগরায়নের মাধ্যমে জনবসতির পরিবর্তন। 7 নম্বর হচ্ছে দূরত্বের ধারণা। দূরত্ব মানব ভূগোল পাঠে দূরত্বের ধারণা পাওয়া যায়। এখানে দূরত্ব বলতে দুটি বস্তুর মধ্যবর্তী অবস্থানকে বোঝায়। আবার দূরত্ব বোঝাতে আমরা জানি যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী আপেক্ষিক অবস্থান। 8 নম্বর আছে স্কেলের ধারণা। মানব ভূগোলে স্কেলের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এ ভূগোলে বর্ণনাকৃত বিভিন্ন বিষয়গুলো মানচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়, যাতে সহজে ওইসব বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আর এই মানচিত্রের দূরত্ব ও এলাকা পরিমাপের জন্য স্কেল ব্যবহার করতে হয়। ভূপৃষ্ঠের বাস্তব অবস্থার একটি ক্ষুদ্র সংস্করণ বা মডেল হলো মানচিত্র। বাস্তব আকার ও আয়তন দেখে কতখানি ছোট করা হয়েছে মানচিত্রে এই ইঙ্গিত দেওয়ার যে পদ্ধতি, তাকেই ভৌগোলিক স্কেল বা মাপনী বলে। ক্ষেত্রফলের আয়তন অনুসারে ভূগোলবিদরা বৃহৎ, মধ্যম ও ক্ষুদ্র এই তিন ধরনের অঞ্চল চিহ্নিত করেন। এ ধরনের ভিন্ন ভিন্ন আয়তনের মানচিত্র অঙ্কনের সময় স্কেলের প্রতি যথোচিত গুরুত্ব রাখতে হয়। ছোট ছোট অঞ্চলকে বড় স্কেলে দেখানো হয়, যাতে এই সকল অঞ্চলের খুঁটিনাটি বৈশিষ্ট্য সহজে চোখে পড়ে। স্কেল নির্বাচনের সময় প্রধান বিচার্য বিষয় হলো মানচিত্রটি কী উদ্দেশ্যে অঙ্কিত হচ্ছে। ভৌগোলিক পর্যবেক্ষণ ও সাধারণীকরণের সময় কোন স্কেলে সমীক্ষা করা হচ্ছে তার গুরুত্ব খুবই বেশি। যেমন বাংলাদেশের টঙ্গীতে শিল্পের অবস্থান সম্পর্কিত গবেষণায় যে স্কেল ব্যবহৃত হয়, সমগ্র বাংলাদেশে শিল্পের অবস্থান সমীক্ষায় সেই স্কেল ব্যবহার করা হবে না। কারণ ওই স্কেলে শিল্প অঞ্চলগুলো একটি ক্ষুদ্র বিন্দুর মতো দেখাবে। তবে স্কেলের ক্ষেত্রে আগেটো সোরলের মতে ক্ষুদ্র স্কেলে ভৌগোলিক সমীক্ষার ক্ষেত্রে আরোহী যুক্তিবিন্যাস গ্রহণ করা হয় এবং বৃহৎ স্কেলের বেলায় অবরোহী যুক্তিবিন্যাস গ্রহণ করা হয়। ছোট ছোট অঞ্চলের ক্ষেত্রে জটিলতা কম ও পারস্পরিক তুলনা অপেক্ষাকৃত সহজ, ফলে এক্ষেত্রে আরোহী তত্ত্ব ব্যবহার করা সুবিধাজনক। অবশেষে আমরা বলতে পারি যে মানব ভূগোলের ধারণা সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূগোলবিদ যে সকল আলোকপাত করেছেন তা উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি। তো এই ছিল আজকে প্রথম অধ্যায়ের প্রথম পাঠ মানব ভূগোলের আলোচনা। আগামী ক্লাসে আমরা মানব ভূগোলের বিষয়বস্তু এবং আলোচ্য বিষয় কী কী বিষয় নিয়ে মানব ভূগোল আলোচনা করে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এই আশা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত।